আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি জনতা ব্যাংক সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে এবার ব্যবসায় অপহরণ, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ, 7 খুনের ঘটনায় থমথমে শহর, তদন্তে অগ্রগতির দাবি পুলিশের। গুম খুনের সাথে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা হবে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উদ্বেগ জানিয়ে বিএনপিকে দোষারোপ সুরঞ্জিতের। হত্যা অপহরণের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকে সতর্ক করতে খালেদা জিয়ার রেড অ্যালার্ট দাবি বিএনপি নেতাদের। রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে বলছে যুক্তরাষ্ট্র। এবং স্বাধীনতার 4 দশক পরও তৈরি হয়নি উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধিমালা, উপেক্ষিত সুপ্রিম কোর্টের নির্দেশনা। শুনছিলেন শিরোনাম। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবার বিস্তারিত সংবাদ। এবার নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে অপহরণ করা হয়েছে ব্যবসায়ী সাইফুল ইসলামকে। গত রাতে তিনি অপহৃত হন। পরে মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের কাছে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ব্যবসায়ী অপহরণের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। 24 ঘন্টার মধ্যে তাকে খুঁজে বের করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দেন তারা। নারায়ণগঞ্জ থেকে কামরান করিমের রিপোর্ট, জানাচ্ছেন এমজেড ফেরদৌস। নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার পুরনো ব্যবসায়ী সাইফুল ইসলাম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্য সব দিনের মতোই বাড়ি ফিরছিলেন। পথে পাওনাদারের ফোন আসায় সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় আসেন। পরিবারকে তখনই বিষয়টি জানান সাইফুল। এরপর থেকেই বন্ধ যোগাযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান রাতে কে বা কারা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। ব্যবসায়ী অপহরণের প্রতিবাদে দোকানপাট বন্ধ করে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আমার বোনের জন্য কোনো রাজনীতি করে না, চাঁদাবাজির জন্য হেরে আটকাইতে পারে। সাইফুল ইসলামের স্ত্রী জানান তার স্বামী কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলেও ধারণা তাদের। কাশপুরে কিছুদিন আগে একটা গার্মেন্টস দিছিল শেয়ারে, ওই গার্মেন্টস নিয়ে কিছু একটা ঝামেলা ছিল, অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার। আমার স্বামী কোনো কাজে, কোনো খারাপ কোনো কাজে জড়িত না, তাহলে কেন নিব? সরকার প্রশাসন কি করে? পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অপহরণের পর গভীর রাতে ফোন করে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পুলিশ বলছে ব্যবসায়ী অপহরণের ঘটনাটিকে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমাদের সর্বোচ্চ তদন্ত প্রক্রিয়ায় যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেগুলো তো আমরা করছি, কিন্তু এই বিষয়ে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করছি, যেহেতু ধারাবাহিকভাবে কিছু প্রবলেম এখানে হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণ করে হত্যার ঘটনার পর পুরো নারায়ণগঞ্জই এখন আতঙ্কের নগরী। প্রশ্ন উঠেছে, প্রত্যেক পাড়া মহল্লায় চেকপোস্ট বসানোর পরও কিভাবে আবারও ব্যবসায়ীকে অপহরণ করা হলো। এমজেড ফেরদৌস, বৈশাখী নিউজ। অপহরণের পর 7 জনের হত্যার ঘটনায় আজও থমথমে নারায়ণগঞ্জ। ঘটনায় জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ আর আতঙ্ক বিরাজ করছে স্থানীয় মানুষের মধ্যে। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুদ আজমি। গত রোববার নিখোঁজ হন নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। এরপর বুধবার শীতলক্ষা নদীতে একে একে মেলে 7 জনেরই মৃতদেহ। এই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে নারায়ণগঞ্জবাসী। অপহরণ ও খুনের এই ঘটনায় এখনো থমথমে অবস্থা নারায়ণগঞ্জে। স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, নারায়ণগঞ্জের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যা ও গুমের সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। আমরা একটা সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ চাই। এটা এই প্রত্যাশা পূরণের জন্য সরকারের কাছে আমাদের দাবি, আমাদের আবেদন, আমাদের নিবেদন যে সুন্দর একটা নারায়ণগঞ্জ উপহার দেন। জড়িতদের এখনো গ্রেপ্তার করতে না পারার জন্য প্রশাসনের ব্যর্থতাই দায়ী কিনা এমন প্রশ্ন এড়িয়ে গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান জানান, খুনিদের ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ এগিয়েছে। এদিকে আইনজীবী চন্দন সরকারের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সান্ত্বনা দেন ঢাকা আইনজীবী সমিতির নেতারা। হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। র্যাব পুলিশকে সহায়তা করবে। র্যাবের কিন্তু আইন অনুযায়ী যে অ্যামেন্ডমেন্ট করে যে 78 আইনে, এখানে র্যাবের কিন্তু নিজের অ্যারেস্ট করারও ক্ষমতা নেই। আমার মনে হয় যেটা পুরো আইন লঙ্ঘন করে এই প্রক্রিয়াটা হচ্ছে। অন্যদিকে রোববার সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ।
প্রিয় দর্শক, এই মুহূর্তে পূর্ব সানারপাড়ে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি কামরান করিম। সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরান, সানারপাড়ের পরিস্থিতি এখন কেমন? এলাকাবাসী, পরিবারের সদস্যরা এবং প্রশাসন কি বলছেন? সাদি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সানারপাড় বাস স্ট্যান্ড জামে মসজিদের ঠিক সামনে। প্রত্যক্ষদর্শী এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন ঠিক এই জায়গাটি থেকেই ব্যবসায়ী সাইফুল ইসলামকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার যে ব্যবসা প্রতিষ্ঠানের যে ম্যানেজার রয়েছেন, সেই ম্যানেজার কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি রয়েছেন এবং তার কাছে একটি ফোন এসেছিল। আমরা যেটি জানতে পেরেছি, সেই ফোনে বলা হয়েছিল যে সাইফুল সাহেবকে এই জায়গাটিতে আসতে বলা হয়েছিল এবং তারপরেই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যে পাওনাদারের ফোনের কথা বলেছিল ম্যানেজার, সেই পাওনাদারের সঙ্গে আমরা কথা বলেছি। সেই পাওনাদার কিন্তু বলেছেন যে তিনি ফোন করে বলেছিলেন 2 দিন পরে তাকে এই টাকাটি ফিরিয়ে দেওয়ার কথা। ফলে এখানে ম্যানেজারের যে একটি ভূমিকা, সেটি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে যথেষ্ট প্রশ্ন রয়েছে সেখানে, যে কেন তিনি তাকে ফোন করে এখানে আসতে বলেছিলেন। এই মুহূর্তে আপনি দেখছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সানারপাড় এই পয়েন্টটিতে কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। তবে এই এলাকার অধিকাংশ দোকানপাটই এখন বন্ধ রয়েছে। আমার পেছনে যদি আপনি দেখেন যে কেবল খাবার 2-1টি হোটেল ছাড়া অধিকাংশ দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে ব্যবসায়ী সাইফুলকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তারা কোনোভাবেই ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন না এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা, যেন তাকে জীবিত খুব দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি একটি জিনিস জানিয়ে রাখি, পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আজ বাদ আসর পর্যন্ত তারা অপেক্ষা করবেন বলেছেন। যে আসরের মধ্যে যদি আসরের নামাজের আগে যদি তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ফিরিয়ে দেয়, তাহলে তারা সন্তুষ্ট থাকবেন, নয়তো তারা বলছেন যে আরো আন্দোলনে যাবেন। কিছুক্ষণ আগে আমরা ঢাকার নারায়ণগঞ্জ এডিশনাল এসপি জনাব জাকারিয়ার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কিন্তু এই ব্যবসায়ীকে খোঁজার জন্য এরই মধ্যে মাঠে নেমেছেন। যে মোবাইল ফোনটি থেকে মাঝরাতে চাঁদা চাওয়া হয়েছে, সেই নাম্বারটির গন্তব্যস্থল খুঁজতে এরই মধ্যে তারা মাঠে নেমেছেন। সবকিছু মিলিয়ে আপনি দেখছেন যে নারায়ণগঞ্জে এই মুহূর্তে আমার পেছনে এই মুহূর্তে স্বজনদের একজনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবশেষ আপনাদের কি জানিয়েছেন ব্যবসায়ী সম্পর্কে? জানিয়েছে যে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি আমরা অক্ষত অবস্থায় সাইফুলকে দিতে না পারি, তাহলে আপনারা বিক্ষোভ মিছিল করিবেন, এটা বলেছে। আচ্ছা, এখন পরিবারের সদস্যদের পাশে স্থানীয় যারা রাজনীতিবিদ কিংবা কমিশনার রয়েছেন, তিনি এসে দেখা করেছেন কিংবা কি বলেছেন? আইবি আমাদের মেয়র আইবি সাথে আমরা দেখা করেছি, উনি আমাদেরকে বলছে ঠিক আছে আমি এটা দেখবো। মূলত কি কারণে, অনেকগুলো কথা আমরা শুনতে পাচ্ছি এখানে অপহরণের ঘটনার পেছনে, মূলত কি কারণে এই অপহরণটি হতে পারে বলে পারিবারিকভাবে আপনারা পারিবারিক সূত্রে জানেন? পারিবারিকভাবে আমার বোনের জামাই কোনো রাজনীতিবিদ কিছুই না, উনি একটা সাধারণ ব্যবসায়ী। উনি ব্যবসা করে, আগে চাকরি করতো সিটি ডেন্টালে, এখন সে ব্যবসা করে। আমরা শুনেছি যে অপহৃত সাইফুল সাহেবের স্ত্রীর ছোট বোন আপনি, এবং আপনার স্বামীও কিছুদিন আগে অপহৃত হয়েছেন। তিনি কিভাবে অপহৃত হয়েছিলেন একটু বলবেন? না, আমার স্বামী ঢাকা সদরঘাট কোর্ট এলাকা থেকে আমার সামনে থেকে অজ্ঞাতনামা 8-10 জন লোক টানা হেঁচড়া করে একটা মাইক্রোতে উঠে নিয়ে গেছে। পাবলিক এসে বাধা দেওয়ার পর ওনারা আর কি বলছে যে আইন শৃঙ্খলার লোকের। সাদি, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানে অপহরণের ঘটনাটি কেবল নারায়ণগঞ্জের 2 নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সাহেবকে নিয়ে কিংবা ব্যবসায়ী যে যিনি রয়েছেন সাইফুল ইসলাম তাকে অপহরণের ঘটনা, কিছুদিন আগেও এখানে অপহরণের ঘটনাটি ঘটেছে। ফলে স্থানীয়দের মধ্যে কিন্তু একটি অপহরণ আতঙ্ক সবসময় ছিল এবং তারা বলছেন যে প্রশাসন যদি শুরু থেকে এই ব্যাপারগুলোতে তারা জোর নজরদারি দিতেন এবং আসামিদের ধরতে আরো বেশি গতিশীল হতেন, তাহলে কিন্তু হয়তো এই অপহরণের ঘটনাগুলো সাম্প্রতিক সময় ঘটতো না। তবে সবকিছু মিলিয়ে আমরা এখন বলবো যে নারায়ণগঞ্জে এই সানারপাড় এলাকার সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা বলছেন যে দ্রুত যেন তাদেরকে আবারও স্বাভাবিক জীবন যাপনের মধ্যে ফিরিয়ে দেয় সরকার। আপনাকে ধন্যবাদ। প্রশাসন যেমনটি বলেছে যে সন্ধ্যা 6টার মধ্যে যদি তারা খুঁজে বের করতে না পারে দেন এরপরে তারা আন্দোলনে যাবেন। আমরা আশা করছি সন্ধ্যা 6টার মধ্যে তার সন্ধান পাওয়া যাবে। এদিকে নিখোঁজ হওয়ার 10 দিন পরও সন্ধান মেলেনি রাজধানীর মিরপুরের যুবলীগ নেতা অলিউল্লাহর। পরিবারের দাবি, ব্যবসায়ী বিরোধীর জের ধরে অলিউল্লাহকে অপহরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন অলিউল্লাহর স্ত্রী। গত 21 এপ্রিল রাত 10টার দিকে মিরপুরের 13 নম্বর সেকশনের নিজ বাসার সামনে থেকে অপহৃত হন অলিউল্লাহ। দোকানদারের বলতেছিল যে এরকম একটা বড় একটা গাড়ি যায়, আস্তে আস্তে ওনার ধারে ভিড়তে উনি বুঝতে পারে নাই। গেট খোলা ছিল, 2 দিক দিয়ে 2 জন লোক আইসা ধরে নিয়ে গাড়িতে উঠে, মানে 1 সেকেন্ডের ভিতরে উঠা হয়ে গেল গাড়িটা নিয়ে।
নারায়ণগঞ্জে গুম ও হত্যার সাথে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অপর এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্তের দাবি, নারায়ণগঞ্জের ঘটনার সাথে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে। পার্থ রহমানের রিপোর্ট। ইউনাইটেড ইসলামিক পার্টি ঢাকা মহানগরী কমিটির পরিচিতি সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 অপহরণ ও হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেপ্তার করা হবে। আমাদের দলের লোককে এরকম ভাবে নৃশংস করে হত্যা করার পিছনে কি আছে অবশ্যই আমরা তদন্তের মাধ্যমে সঠিক ব্যক্তিটা আমরা বের করব, আপনাদের কাছে জানিয়ে দেব খুব শীঘ্রই। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এই আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির হাতেই দেশে অপহরণ ও গুমের রাজনীতি শুরু হয়েছে। বর্তমানে দেশের এসব ঘটনাতেও তাদের উস্কানি রয়েছে। এই দেশে খুন, গুম, অপহরণ ইত্যাদির রাজনীতির জনক হচ্ছে জিয়াউর রহমান এবং আপনার বিএনপি। তার যে বিস্ফল আজকে সমস্ত সমাজকে গ্রাস করার যে একটি অবস্থান নিয়েছে, তার মধ্যে অবশ্যই বিরোধী দলের উস্কানি, তাদের অংশগ্রহণ ইত্যাদিও রয়েছে। বিএনপি রেড অ্যালার্টের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। পার্থ রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। একের পর এক হত্যা গুমের বিষয়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষকে সচেতন করতে খালেদা জিয়া সাংগঠনিক রেড অ্যালার্টের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। ভোটারবিহীন নির্বাচনের পর ক্ষমতা ধরে রাখতে সরকারের মদদেই দেশব্যাপী তাণ্ডব চলছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত সরকারের টনক না নড়লে শিগগিরই হত্যা গুমের ইস্যুতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। সারা দেশে সাংগঠনিক রেড অ্যালার্ট আমি বিচার করছি, সাংগঠনিক রেড অ্যালার্ট। মহান মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে হত্যা গুম প্রতিরোধে এমন ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত কয়েকদিনে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা গুমের যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক করতেই খালেদা জিয়ার এমন ঘোষণা বলে জানান দলটির নেতারা। বিরোধী দল দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার কারণেই সার্বিক পরিস্থিতির এমন অবনতি ঘটেছে বলে মনে করেন বিএনপি নেতারা। ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হলো, প্যানেল মেয়র নজরুল ইসলাম সাহেব এবং তার ড্রাইভারকে গুম করা হয়েছে। অর্থাৎ এই যারাই এই গুম করছেন এবং পরবর্তীতে তাদের ভিকটিমকে হত্যা করছেন, তারা অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত। গুম হত্যার মাধ্যমে সাধারণ মানুষ অত্যন্ত হতাশ। সেই মুহূর্তে জনগণের পক্ষ থেকে বেগম জিয়ার এই আহ্বান তাদেরকে আশার বাণী শুনিয়েছে। দলটির নেতারা অভিযোগ করেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে সরকারি দল। জনগণকে সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতে এবার গুম খুন ইস্যুতে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে বিএনপি। এবার নেত্রী যে রাষ্ট্রপতি যাবেন, তাহলে সরকার পতন না ঘটে উনি ফিরে আসবেন না বলেই আমরা বিশ্বাস করি। 4 মে তারিখে গণ অনশনের কর্মসূচি দিয়েছি। এতে সরকারের টনক যদি না নড়ে আমাদের দল থেকে এবং 19 দলের পক্ষ থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে। এসব হত্যা গুমের দায়ে ক্ষমতাসীন দলকে ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন হতে হবে বলেও সতর্ক করেন দলটির নেতারা। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা। তিক্ত রাজনৈতিক বিভাজন ভুলে বাংলাদেশের রাজনীতিকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপকমিটিতে দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতে উঠে আসে এসব কথা। এতে সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল বলেন, দ্বিপাক্ষীয় বিরোধ নিরসনে বাংলাদেশের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। আরো জানাচ্ছেন আফরোজা আক্তার। Bangladesh is a nation we have extolled as the region's moderate, tolerant and democratic partner in our fight to end violent extremism. বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপকমিটিতে দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতে গুরুত্বের সাথে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। উপকমিটির প্রধান স্টিভ স্যাবট সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য অশনি সংকেত হতে পারে। বৃহত্তর স্বার্থে প্রধান দুই দলকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একযোগে কাজ করা আহ্বান জানানো হয়। উদ্বেগ প্রকাশ করা হয় অব্যাহত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে। Rival factions held Bangladesh's democratic process hostage.
initiated protests that killed hundreds of people and wreaked havoc on the economy. শুনানিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়াল বলেন, রাজনৈতিক বিরোধ নিরসনে বাংলাদেশের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ অর্থসামাজিক ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা থমকে যাবে। All of the gains that Bangladesh has made in its economy, in its development trajectory, that all of those gains are fragile and unsustainable in the long term if it does not have political stability. একই সাথে সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক শিল্পে বিভিন্ন দুর্ঘটনার কথা উল্লেখ করে নিশা দেশাই বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। তবে শ্রমিক নেতাদের হয়রানি বন্ধ, আইনের সংস্কারের মতো বিষয়গুলোতে আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। Bangladeshi government support to the Elections Commission, support to political parties at the grassroots level. আফরোজ আক্তার, বৈশাখী নিউজ। স্বাধীনতার 4 দশক পেরিয়ে গেলেও উচ্চ আদালতে বিচারক নিয়োগে এখনো তৈরি হয়নি কোনো বিধিমালা। সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতি সহ বিভিন্ন মহলের দাবিও আমলে নেওয়া হয়নি। সবশেষ 2008 সালে বিচারক নিয়োগে সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশনা দিলেও তা এখনো উপেক্ষিত। তবে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আজিজুল ইসলাম পান্নুর রিপোর্ট। বিচারক নিয়োগ সম্পর্কে সংবিধানে বলা হয়েছে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারক নিয়োগ করিবেন। আর যোগ্যতা সম্পর্কে বলা আছে, সুপ্রিম কোর্টে কমপক্ষে 10 বছর আইন পেশা অথবা বিচার বিভাগীয় কোনো পদে কমপক্ষে 10 বছর দায়িত্ব পালন করা, আর আইনের দ্বারা কোনো বাধা না থাকলে তিনি বিচারক পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন। এর বাইরে বিশেষ কোনো যোগ্যতা অযোগ্যতার ব্যাপার কার্যত নেই। এর ভিত্তিতেই হাইকোর্টে বিচারক নিয়োগ হয়ে আসছে গত 44 বছর ধরে। নীতিমালা না থাকার কারণে বিভিন্ন সময় দেখা গেছে যে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের বিতর্কের জন্ম হয়েছে। 90-এর দশকে সংসদীয় সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর প্রত্যেকবারই উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে দলীয়করণের অভিযোগও। এই অবস্থায় 1/11 তত্ত্বাবধায়ক সরকার একটি বিধিমালা অধ্যাদেশ আকারে জারি করলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায়। 2008 সালে বিচারক নিয়োগের ক্ষেত্রে কয়েক দফা নির্দেশনা দেয় হাইকোর্ট, যা আপিল বিভাগে কিছুটা সংশোধিত হয়ে বহাল আছে, কিন্তু তার আলোকে আজ পর্যন্ত কোনো নীতিমালা তৈরি করেনি সরকার। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে বাছাই প্রক্রিয়া, সেটাকে আরো স্বচ্ছ করার জন্য কিছু নির্দেশনা চেয়ে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করি এবং সেই রিট পিটিশনে রুল জারি হয়েছিল 2010 সনেই। এখনো পর্যন্ত আমরা সরকার থেকে কোনো রুলের জবাব পাইনি। সরকারও এই মামলায় অংশগ্রহণ করছেন এবং আমরা এই মামলায় একটি এফিডেভিট দিয়ে মামলাটাতে কন্টেস্ট করব। বিচারক নিয়োগে নীতিমালার প্রয়োজনের কথা মেনে নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বললেন, নীতিমালা তৈরির কাজ শুরু করেছে সরকার। যাতে যোগ্য ব্যক্তি দলমত নির্বিশেষে তিনি একজন বিচারপতি হিসাবে কাজ করবেন সেই সক্ষমতা রাখেন, এরকম ব্যক্তি যাতে বিচারপতি হতে পারেন সেইটার একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। আদালত সংশ্লিষ্ট সকলেই মনে করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সবার আগে দরকার বিচারক নিয়োগের সুস্পষ্ট নীতিমালা। আজিজুল ইসলাম পান্নু, বৈশাখী নিউজ, ঢাকা। প্রথম নামাজে জানাজা সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নাসিম ওসমানের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর 12টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নাসিম ওসমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে নারায়ণগঞ্জের DIT মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রাজধানীর ক্যান্টনমেন্ট ও শেরে বাংলা নগর এলাকা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাতে মৃতদেহ 2টি উদ্ধার করা হয়। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, রাত 8টার দিকে মাটিকাটা অংশের কুড়িল ফ্লাইওভারের নিচে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। অন্যদিকে রাত 1টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের প্রধান সড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির কয়েক টুকরো মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
রাজধানীর বাজারে অবাধে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ, মাছে মেশানো হচ্ছে ফরমালিন। ক্রেতারা বলছেন তদারকির কেউ নেই, কিনতে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে। তারপরেও সব ধরনের মাছ কেজিতে 10 থেকে 15 টাকা বেশি দরে হাঁকছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেল একই বাজারে পাইকারের হাত থেকে খুচরা বিক্রেতার হাতে যেতেই দাম বাড়ছে কেজিতে 10 থেকে 50 টাকা। ইউসুফ রানার রিপোর্ট। সাগর নদী থেকে তুলে আনা হলে এক সময়ে ঠিকই পরিণত ইলিশ হতো এসব পোনা ইলিশ। এক একটা ইলিশের দাম হয়তো 200-300 থেকে 2-3 হাজার বা তারও বেশি হতে পারত, কিন্তু অসাধু জেলে বা মাছ ব্যবসায়ীকে কে বোঝাবে এসব? রাজধানীর কারণ বাজারে এভাবেই অবাধে বিক্রি হচ্ছে জাটকা। অবৈধভাবে এ মাছ কেন বিক্রি করা হচ্ছে তা নিয়ে মুখ খুলতে নারাজ বিক্রেতারা। অসাধু মাছ ব্যবসায়ীদের তাণ্ডবে শুধু সাগরের জাটকাই যে বাজারে ঢুকছে তা নয়, ফরমালিনের বিষ ছোবল থেকেও রেহাই মিলছে না ক্রেতার। বহুদিন ধরে সরকারি তদারকি না থাকায় মাছে ফরমালিন মেশানো আবারও নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফরমালিনটা সমস্যা, এটা কন্ট্রোল করা উচিত। যে মাছটা ফরমালিন যুক্ত পায় সে মাছটা এই বাজারে বিক্রি করতে দেয়নি। মাছের বাজারের তুগলুকি কাণ্ডের যেন শেষ নেই। সরেজমিনে দেখা গেল পাইকারি বাজার থেকে খুচরা বিক্রেতার হাত ধরে ক্রেতার হাতে পৌঁছতে একই বাজারে প্রকারভেদে মাছের দাম বাড়ছে কেজিতে 10 থেকে 50 টাকা। আমরা বাড়াই না, জায়গা থেকে মাছ কমায় দাম বেশি হয়। এটা কৃত্রিম কোনো করে রেখেছে হয়তো। এদিকে বাজারে বেড়েছে পেঁয়াজ, পেঁপে, কপি, গাজর ও ধনিয়া পাতার দাম। কমতির দিকে গরুর মাংস, বরবটি, করলা, লেবু ও চিচিঙ্গার দাম। এছাড়া স্থিতিশীল আছে চাল, চিনি, তেল, মরিচ, টমেটো, ডিম, খাসি ও মুরগির মাংসের দাম। ইউসুফ রানা, বৈশাখী নিউজ, ঢাকা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় 40 জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। ব্রিটেন ভিত্তিক একটি সিরীয় মানবাধিকার সংগঠন জানিয়েছে বৃহস্পতিবার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হালাক জেলার একটি মার্কেটে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু ভবন। এর আগে বুধবার একই শহরের একটি স্কুলে বোমা হামলায় 10 জন শিশু সহ 19 জন নিহত হয়। এবারে খেলার খবর। নিটল ডাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে বিকেলে মাঠে নামবে শীর্ষস্থানীয় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। 12 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মামুন সনিনারদোরা। অন্যদিকে সমান ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে মুক্তিযোদ্ধা। বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা যাবার আগে জনতা ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জে এবার ব্যবসায়ী অপহরণ, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ, 7 খুনের ঘটনায় থমথমে শহর, তদন্তে অগ্রগতি দাবি পুলিশের। গুম খুনের সাথে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা হবে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উদ্বেগ জানিয়ে বিএনপিকে দোষারোপ সুরঞ্জিতের। হত্যা অপহরণের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকে সতর্ক করতে খালেদা জিয়ার রেড অ্যালার্ট দাবি বিএনপি নেতাদের। রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে বলছে যুক্তরাষ্ট্র। এবং স্বাধীনতার 4 দশক পরও তৈরি হয়নি উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধিমালা, উপেক্ষিত সুপ্রিম কোর্টের নির্দেশনা। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।